আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। হ্যাঁ, দিদিমণি এখন ঠিক এই গানটাই গাচ্ছেন। কেননা তার মতো ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সারা বাংলার ইতিহাসে ছেড়ে দিন, সারা ভারতবর্ষের ইতিহাসে ছেড়ে দিন, সারা পৃথিবীর ইতিহাসে কোশ্চিনকালেও কেউ হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে আগামী দিনে একটা গবেষণার বিষয় হবে। কেননা এই বাংলার মানুষ জেনে গেছে যে এই মহিলা যদি আবারও ক্ষমতায় ফেরেন তাহলে কপালে কি অশেষ দুর্গতি নাচছে। বাড়ির মেয়েটা কাজ করতে যাবে, কিন্তু তারপর আরজি করের মতো সেখানে ধর্ষিতা হয়ে প্রাণটা দিতে হবে, এবং সব থেকে বড় কথা অপরাধীদের আড়াল করার চেষ্টা করবেন ইনি। তার থেকেও বড় কথা, বাড়ির লোকগুলো কাজ করতে যাবে আর আনন্দপুরের মতো পুড়ে মরতে হতে পারে। বাড়ির ছেলেটা হয়তো স্টেডিয়ামে মেসি দেখতে যাবে, তারপর বেধড়ক পুলিশের ঠ্যাঙানি খেতে হবে এবং পদপিষ্ট হয়ে মারাও যেতে পারে। বা তার থেকেও গুরুত্বপূর্ণ, হয়তো পাড়ার রকে আড্ডা দিতে গেছে, কোনো সোনা পাপ্পু বা ওই রোহিত শেখ এসে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে যেতে পারে। আর তারপর এর অকর্মণ্য অপদার্থ ডিপার্টমেন্ট কাউকে খুঁজে পাবে না, পেলেও সেগুলোকে আইওয়াশ করে ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে। তাই আগামী নির্বাচনে এই 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 মহিলাকে কিন্তু একদম গণতান্ত্রিক পদ্ধতিতে ঠাস 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 করে থাপ্পড় উপহার দিতে হবে এবং বাংলায় পরিবর্তন ঘটাতে হবে। ফলে একদিকে যেসব ভুয়ো জালি ভোটার ছিল তাদেরকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় ছুটোছুটি করে গলায় মাফলার দিয়ে অনেক কায়দা কানুন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু চিড়ে কোথাও ভেজানো যায়নি। এরা বাদ যাচ্ছে, পরাজয় চোখের সামনে নিশ্চিত হয়ে যাচ্ছে। আর তাই আজ থেকে ধর্ণা নাটক শুরু হয়েছে। আজ থেকে আবার বাংলা বাঙালি ওই চিকেন স্যান্ডউইচ আর চকলেট খাওয়ার ধর্ণা দেখতে পাবে। আর সেটাও যে জমছে না। আর সেই জন্যই দিদিমণি কি তার মেজাজটা হারিয়ে ফেলছেন। কেন? কেননা সেখানে গিয়ে তিতো প্রশ্ন আসছে, তাই পিছনে পুলিশ লেলিয়ে দিয়ে সব কিছুর কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আর একটাই প্রশ্ন উঠছে, দিদিমণি ইতনা গুস্সা কিউ আতা হ্যায়। আজকে আপনারা জানেন যে ধর্ণা শুরু হয়েছে কি না, ওই যে 60 লক্ষ নাম সেগুলো কেন বিচারাধীন আছে, কেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য বিচারপতিরা সেগুলো বিচার করতে চাইছেন। এখন মুশকিল হচ্ছে, গোটা বাংলাকে একটা ভুল বোঝানোর চেষ্টা আপ্রাণভাবে প্রথম দিন থেকে এসআইআর করে গেছেন। সেটা হচ্ছে বেছে বেছে যারা মুসলিম আছেন তাদের নাম নাকি কাটার পরিকল্পনা করেছে বিজেপি, ইলেকশন কমিশনকে দিয়ে সেটা করছে। এবং তার থেকেও বড় কথা, যারা নাকি এই বিজেপি বিরোধী ভোটার বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হবে। কিন্তু মুশকিলের ব্যাপার কি জানেন, যখন এসআইআর পর্বটা শেষ হলো, রাজ্যের 80% মানুষ দেখলো যে হ্যাঁ, তাদের নাম একদম সঠিকভাবে তালিকায় আছে। হ্যাঁ, কিছু নাম এদিক ওদিক হয়েছে, কেননা ওই চটিচাটা দলদাস অনুগতরা রয়েছে, যাদেরকে দিয়ে চাল আর কাঁকর মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রোহিঙ্গা আর বাংলাদেশিদের প্রোটেক্ট করার জন্য, যাদের ভোটটা না পেলে মানুষ আমাদের পাশে আছে, এই বুকলানি আর করা যাবে না। সেই জন্য চাল আর কাকড় মিশিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। কিছু মানুষ তার ফলে অ্যাফেক্টেড হয়েছে, কিন্তু চিন্তা নেই, মহামান্য বিচারপতিরা বিচার করে দেখছেন, যাদের কাগজপত্র সঠিক আছে তাদের নাম সঠিকভাবেই তালিকাতে থাকবে। আর সেই জন্য এই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরাতে এখন একটা নাটকের দরকার হয়ে পড়েছে। আর তাই আজকে ধর্মতলায় ধর্ণা নাটক শুরু হয়েছে, কিন্তু সেখানেই বিপত্তি। তিনি যে সেখানে গেছেন, যারা প্যারা টিচার, যাদেরকে গত 10টা বছর ধরে, যাদেরকে গত 15টা বছর ধরে ডিপ্রাইভ করে রেখেছেন, এক পয়সাও বেতন বাড়াননি, তারা আজকে এসেছিলেন তাদের হকের পাওনা চাইতে। ব্যাস, সাথে সাথে যেটা তার স্বভাব সিদ্ধ ভঙ্গি, আগে বলতেন মাওবাদী বামফ্রন্ট, আর এখন সবেতি বিজেপির জুজু দেখেন, তাদের বিজেপি বলে দাগিয়ে দিলেন। আর তারপর পুলিশকে ইনস্ট্রাকশন দিলেন ওদের কোথাও গিয়ে একটা বসিয়ে দাও। আর পুলিশ কোথায় গিয়ে বসালো? পুলিশ ভ্যানে, তারপর সোজা জেল হেফাজতে। ভাবা যেতে পারে কত উন্নত কাজ করাচ্ছেন পুলিশ মন্ত্রী। আসলে দিদিমণি বুঝেছেন তার এই ধর্ণা নাটক ধরা পড়ে গেছে, মানুষের মধ্যে কোনো রিয়াকশন নেই, কোনো পাত্তা নেই। তাই কি মেজাজটা ধরে রাখতে পারছেন না?
অবশ্য এই মেজাজ যাওয়ার ঘটনা শুধুমাত্র দিদিমণি নয়, ছোঁয়াচে রোগের মতো গোটা দলটাতেই ছড়িয়ে পড়েছে। ঠিক দেখছেন এখানে এই ভদ্রলোক যেটা দেখাচ্ছেন সেটা গোল্লা, কেননা তিনি খেলতে গিয়েছিলেন ফার্স্ট ইলেভেনে আর পেয়েছেন গোল্লা। তাকে প্রথমে যেখানেই প্রচারে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই একটা টালির চালা, সব চোরেদের পাঠশালা, এইসব কিসব গান করেছিলেন না, বিজেপি কিচ্ছু করছিল না, গিয়ে সেই গানটা বাজিয়ে দিচ্ছিল। ফলে একে কোথায় লুকোবে তৃণমূল আর খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত বালিগঞ্জের একটা সেফ সিট, যেখানে প্রচুর মুসলিম ভোট আছে, সেখানে প্রার্থী করা হয়। কিন্তু সেখানেও কোনো রকমে হারতে হারতে কানের পাশ দিয়ে জিতে বেরিয়েছেন। তারপর তারপর মুশকিল হচ্ছে, সেখানে এমন সমস্যা হয়েছে, কাউন্সিলরের সঙ্গে ঝামেলা, কর্মীদের সঙ্গে ঝামেলা, একটা পুজো অবধি করার অকাত নেই। তাকে পুজো করতে হলে একটা টেম্পো ভাড়া করতে হয়, সেখানে পুজো করে টেম্পোটা ঘুরিয়ে ঘুরিয়ে পাড়া ঘোরাতে হয়, এলাকায় ঢুকতে পারেন না। মন্ত্রী করেছিলেন, সেই মন্ত্রিত্বের তো কিছুই জানেন না, কিছুই করতে পারেন না, উল্টে অন্য মন্ত্রীদের সঙ্গে ঝগড়া লেগে যায়। এই অবস্থায় তাকে কোনো রকমের রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ব্যাস, সাংবাদিকরা প্রশ্ন করেছে যে ফার্স্ট ইলেভেনে খেলতে চাইছিলেন, বিজেপিতে নাকি ফার্স্ট ইলেভেনে খেলার সুযোগ পাচ্ছিলেন না, এখানে ফার্স্ট ইলেভেনে খেলে ফাটিয়ে দেবেন। তো কোথায় ফার্স্ট ইলেভেন, আপনাকে তো মন্ত্রিত্ব খেঁচাং ফু করে রাজ্যসভায় পাঠিয়ে দিল। খুব গায়ে লেগে গেছে কথাটা, খুব গায়ে লেগেছে। তেড়ে ফুঁড়ে পারলে সাংবাদিককে মেরে ফাটিয়ে দেন, সেরকম অ্যাটিচিউড নিয়ে আসছেন। আর এক মন্ত্রী জাপটে জুপটে ধরে কোনো রকমে সামাল দিচ্ছে, বিশাল বড় ব্যাপার আর কি। আসলে কোনো কিছুই সঠিক চলছে না। রাজ্যসভার টিকিটটা পেয়েছেন বটে, দলটা কতদিন থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু তার থেকেও বৃহত্তর প্রশ্ন হচ্ছে, এইসব নাটকবাজি, এইসব মাথা গরমের দরকারটা কেন হচ্ছে? হচ্ছে তার কারণ একাধিক প্রশ্ন। আচ্ছা, আপনারা মেসি কাণ্ড নিশ্চয়ই ভুলে যাননি। ভাবুন তো একবার, মেসি কাণ্ডের এত বড় ম্যাসাকার হয়ে গেল, সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাকে শোকজ করলেন খোদ পুলিশ মন্ত্রী। আর তারপর সেই রাজীব কুমারকে, তিনি যে কত বড় চটিচাটা দলদাস ছিলেন, তিনি যে এই এই মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে তৃণমূলের দলদাস হিসেবে কাজ করতেন, সেটা প্রমাণ করে দিয়ে তাকে রাজ্যসভায় জামাই আদরে পাঠানো হলো। একটা ব্যর্থ অফিসার, যাকে শোকজ করতে হয় রাজ্য পুলিশের ডিজি থাকা অবস্থায়, তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। তাহলে এই সব পুলিশদের হাতে যখন ক্ষমতা থাকে, এদেরকে যখন ডিউটি করতে হয়, এরা মেসি ম্যাসাকার সামলাতে পারে? সেই কারণেই তো অরূপ বাহিনীরা মাঠের মধ্যে কোটি কোটি লোক ঢুকিয়ে দেয়, টিকিট নিয়ে এত কিছু ঝামেলা হয়। আর সেই সব ধামাচাপা দিতে তদন্তের নামে আই ওয়াশ চলে। তাহলে রাজ্যের পুলিশকেই যদি এইভাবে ভেঙে দেওয়া হয়, রাজ্য পুলিশেরই এরকম যদি তৃণমূলীকরণ করা হয়, সেই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে? যে কারণে পুলিশের এখন একটাই কাজ, বিজেপিকে আটকানো। পুলিশের এখন একটাই কাজ, কারা এদের চুরি, দুর্নীতি, ফেরেববাজি একদম তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে মানুষের সামনে নিয়ে চলে আসছে, তাদেরকে গিয়ে হেনস্থা করো, তাদেরকে গিয়ে ফলস কেস দাও, তাদেরকে জেলে পড়ো, তারপর চাপ দিয়ে মেরুদণ্ডটা বাঁকানোর চেষ্টা করো। বাঁকলে ভালো, না হলে তার থেকেও কড়া ডোজের ব্যবস্থা হবে। তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা যেখানে এই জায়গায় চলে গেছে, পুলিশি ব্যবস্থা যেখানে এখানে চলে গেছে, ভাবুন তো 26-এরা রিপিট করলে আপনি সুরক্ষিত থাকবেন? কেননা আপনার বাড়িতে গুন্ডা, বদমাস, ডাকাত, ফেরেববাজ ঢুকলে এই পুলিশ তো 14 তলার নির্দেশে চুপ করে বসে থাকবে, কেননা আলটিমেটলি তারা তো ওই দলটারই। সুতরাং আপনার কোনো সুরক্ষা থাকবে না। ভাবুন ভাবুন, নির্বাচন আসছে, এরপর যদি না ভাবেন, এখনো যদি না ভাবেন, এরপর শুধু কপাল চাপড়াতে হবে, যেরকম হরগোবিন্দ দাস, চন্দন দাসের ফ্যামিলিকে আজকে চাপড়াতে হচ্ছে। তার থেকেও বড় কথা, শুধু এই সিস্টেমটার কথাই নয়, আরজিকর কাণ্ড গোটা রাজ্যকে একদম হিলিয়ে দিয়েছিল। সেখানে প্রতিবাদের ঝড় উঠেছিল। আর এই দিদিমণি বলেছিলেন অনেক প্রতিবাদ হয়েছে, এবার উৎসবে ফিরুন। তো তিনি প্রতিবাদের ধর্ণা মঞ্চে আজকে অনেক ফিরে বসেছেন কেন? তাকেও তো বলতে পারি অনেক নাটক হয়েছে, এবার কাজে ফিরুন, আমার আপনার ট্যাক্সের পয়সায় মাইনে দেন, লজ্জা করে না এইভাবে ধর্ণা দিয়ে টাইম নষ্ট করতে? একটা দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন, মহামান্য বিচারপতিরা বিচার করে দেখছেন, আর সেই বিচারের উপরে সেই বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করে দিতে ধর্ণা নাটক করছেন। রাজ্যটা চলছে কি করে, রাজ্যটা চলবে কি করে? যদি হন, মুখ্যমন্ত্রী চেয়ার থেকে রেজিগনেশন দিন, তারপরে এইসব নাটকবাজি, পলিটিক্যাল স্টান্টবাজি করতে যাবেন। তো সেই আরজিকর কাণ্ড নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে, সিবিআই কি করেছিল? কিন্তু সিবিআই কি করেছিল থেকেও বড় কথা, এই সরকার কি করেছিল? যে পুলিশ অফিসার তথ্য প্রমাণ লোপাট করেছিল, সিবিআই অ্যারেস্ট করেছিল, তাকে হসপিটালে লুকিয়ে রাখার জন্য ইনস্ট্রাকশন কে দিয়েছিলেন? এখানে আজকে সন্দীপ ঘোষ কিন্তু এখনো জেলের বাইরে বেরোতে পারেনি, বরং তার বিচারটা যাতে শুরু না হয় সেই জন্য যে সরকারি যে অনুমোদনের জায়গাটা, সেটা দেওয়া হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও
এখানে যে প্রভাবশালী রয়েছে, এখানে যে 14 তলার হাত মাথার উপর রয়েছে, সেটা প্রমাণ করে সমস্ত জামিন খারিজ করা হয়েছে। এখনই সন্দীপ ঘোষরা বেরোচ্ছে না। হ্যাঁ, আমরা প্রকৃত অপরাধীদের এখনো ধরতে পারিনি, এখনো সেই নিয়ে প্রচুর ক্ষোভ আছে, কিন্তু চেষ্টাটা তো করছে। বাধা দিয়ে এদেরকে, এই সন্দীপ ঘোষের মতো ফেরেববাজ ক্রিমিনালদের বাঁচানোর চেষ্টা করছে কে? সব থেকে বড় কথা, এই সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালদের তৈরি করেছে কে? কাদের অঙ্গুলি হেলনে 25-75-এর ভাগ নিয়ে এদের এত বারবারন্ত হয়েছে? ভাবুন ভাবুন, আরজি করের মতো কাণ্ড আপনার সঙ্গেও ঘটতে পারে এরা যদি একবার রিপিট করে। শুধু আরজি করে থেমেছিল? আরজি করে তো থেমে থাকেনি। আনন্দপুর কাণ্ড, এই যে বলছেন এখন প্যারা টিচাররা ধর্ণা দেবেন না, এটা ধর্ণা দেওয়ার জায়গা নয়, মানুষ মরছে আর আপনারা ব্যক্তিগত ব্যাপার নিয়ে এসছেন। ওই মানুষগুলো তো মরে আছে, 10 বছর ধরে, 15 বছর ধরে কোনো বেতন বাড়াননি, তাদের সংসারটা কি করে চলছে খবর রেখেছেন? আনন্দপুরে এতগুলো প্রাণ চলে গেল, আপনার বাড়ি থেকে 8 কিলোমিটার 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে ঘটনা, আজ অব্দি সেখানে যাওয়ার কোনো সুযোগ হলো না। সেখানে কি মানুষ মরেনি? সেখানকার মানুষগুলো কি পরিবার নয়, নাকি ওগুলো হিন্দু পরিবার ছিল? সেই জন্য আপনার যাওয়ার কোনো দরকার পড়লো না। এদিক ওদিক সেদিক করে কিছু টাকা ম্যানেজ করে এদের হাতে দিয়ে মুখ বন্ধ করার গরিব মানুষগুলোর চেষ্টা করা হলো। তার থেকেও বড় কথা, যে বেসরকারি সংস্থা এই এত বড় ক্রিমিনাল কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেই বেসরকারি সংস্থার মালিক আপনার সঙ্গে স্পেন ভ্রমণে যান, যেখান থেকে এটা কি জাপটে শিল্পপতি নিয়ে আসবেন বলে ছুটেছিলেন, কাঁচকলা নিয়ে আসতে পেরেছেন। তো সেই জন্য তারা ফেঁসে যাবেন, তাদের বাঁচানোর জন্য এখানে গেলেন না? নাকি শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা যে অভিযোগটা করে গেলেন সেটাই সত্যি? এই আনন্দপুর জলা জমি বুঝিয়ে চাষের জমি দখল করে এখানে এই সব বেআইনি জিনিস শুরু হয়েছে, এবং সেই জন্য প্রত্যেক মাসে মোটা টাকা স্থানীয় যারা জনপ্রতিনিধি তাদের পকেটে ঢোকে, তারা 25-75-এর ভাগ করে, 25 রেখে 75 পৌঁছে দেয় আপনার ঠিকানায়। আর সেই জন্যই আনন্দপুর নিয়ে কোনো রকম কোনো কোনো জাস্টিস দেওয়ার কোনো দরকার নেই। প্রশ্ন তো উঠবেই। তার থেকেও বড় কথা, আজকে কালকে যেদিনকে খুশি পেপার খুলুন, যেখানে খুলুন, দেখবেন তোলামুলি গুন্ডারা, হারমাদ বাহিনী কিভাবে খুল্লা ছুট দেওয়া আছে। বকটুই যখন ঘটেছিল তখন তো প্রকাশ্যে গিয়ে বলেছিলেন পুলিশের নাকি সমস্ত ছুটি ক্যান্সেল, আগামী 10 দিনের মধ্যে রাজ্যের যত বেআইনি অস্ত্র আছে, বোমা বারুদ আছে, সমস্ত উদ্ধার করতে হবে। তারপরও একের পর এক বোমা ব্লাস্টের খবর পাওয়া গেছে। এমনকি আপনার দলের কাউন্সিলর, তার বুকে পিস্তল ঠেকানো হয়েছে। মারছে তোলামূল, মরছে তোলামূল, অথচ পুলিশ কিচ্ছু খুঁজে পাচ্ছে না। না আছে ইন্টেলিজেন্স সিস্টেম, না এই অপরাধীদের ধরা যায়, নাকি ধরার পর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় যাতে ভবিষ্যতে এরকম কেউ করতে না পারে। অথচ অথচ দেখা যাচ্ছে এই সোনা পাপ্পুর মতো ক্রিমিনালরা তারা এই রকম প্রকাশ্যে গুলিবাজির ঘটনা ঘটাচ্ছে, এবং তারপর তারা ফেসবুক লাইভে এসে বড় বড় বাতেলা ঝাড়ছে। অথচ পুলিশ তাদের টিকিটিও ছুটে পাচ্ছে না, নাকি ছুটে চাইছে না? ওই 14 তলার আশীর্বাদে এরা এইভাবেই রমরমিয়ে তাদের গুন্ডাগার্দির বিজনেস চালিয়ে যাচ্ছে। এরাই তো ভোট ম্যানেজার, এরাই তো দলের সম্পদ। ওই হাওড়ার যে কাণ্ড হলো, তারপর জোড়াসাঁকোতে গিয়ে ভুস, দুজন ভ্যানিশ হয়ে গেল। এবার যখন দেখলো পাবলিক সেন্টিমেন্ট অনেক খতরনাক জায়গায় চলে গেছে, ভোটে বড়াডুবি হতে পারে, একটা নাটক করে দিল্লি থেকে ধরে নিয়ে আসা হলো। এবং তারপর শুভেন্দু অধিকারী বলছেনই, মাননীয় বিরোধী দলনেতা বলছেনই, আবার যখন সব শান্তশিষ্ট হয়ে যাবে সব ছাড় পেয়ে যাবে। সব থেকে বড় উদাহরণ জায়ান্ট সিং কামারহাটি। কলকাতা পুলিশকে বারবার, এই রাজ্য পুলিশকে বারবার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তার ওই যে অবৈধ সম্পত্তি আছে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আলোচনা হচ্ছে, ভাঙা গোড়ানো যাচ্ছে না। তাহলে ভাবতে পারছেন এই ক্রিমিনালগুলোকে কিভাবে পালন পোষণ করা হচ্ছে? তারা জেলে আছে, মহামান্য কলকাতা হাইকোর্ট অর্ডার দিচ্ছে, তারপরও এদের সম্পত্তিতে হাত দেওয়ার, অবৈধ সম্পত্তিতে হাত দেওয়ার ক্ষমতা হচ্ছে না পুলিশের, প্রশাসনের। তাহলে তাহলে অবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে? আপনি সত্যিই সেফ আছেন? এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে জনগণ কিন্তু এবার জেগে গেছে। এই যে নাটকগুলো করছেন, দেখুন আজকে ধর্ণা দিচ্ছেন, ধর্ণা দেওয়ার কি দরকার আছে? তিনি তো মহামান্য কলকাতা হাইকোর্টে আইনজীবী রেখেছিলেন, সেখানে কোনো রকম ডাল গলেনি। সুপ্রিম কোর্টে নিজে ছুটে গিয়েছিলেন, মিথ্যাচার করেছেন, বলছেন তিনি নাকি আইনজীবী হিসেবে সওয়াল করেছেন, সম্পূর্ণ মিথ্যাচার। তিনি সেখানে ফটর ফটর করতে গিয়েছিলেন। দেশের প্রধান বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতি, তিনি বলেছেন আপনি চুপ করুন, ভদ্র ভাষায় বলেছেন শাট আপ, মুখ বন্ধ রাখুন। সেটার জন্য কি বলেছেন? আপনার যিনি উকিল আছেন তিনি তো ভালোই করছেন, তাকেই বলতে দিন না, আপনি মুখটা খুলবেন না। তো ওখানে একদিন গিয়ে বুঝে গেছেন কত ধানে কত চাল। তিনি যে কাজটা করছেন সেটা বেআইনি, সেটা সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে। সেই জন্য দ্বিতীয় দিন থেকে আর সেখানে যাওয়ার কোনো হিম্মত হয়নি। অনেক বড় বড় কথা শুনেছিলাম, অনুপ্রাণিত চটিচাটা মিডিয়ায় খবর এসেছিল তিনি নাকি ভার্চুয়াল শুনানিতে থাকবেন, কিন্তু না, ও মুখ হওয়ার আর সাহস হয়নি। আর তারপর
এই যে কাজটা হচ্ছিল, যাদেরকে ভেবেছিলেন অনুপ্রাণিত চটিচাটা দলদাস, ওই ইআরও যারা রয়েছে তাদেরকে দিয়ে পুরো জিনিসটা ম্যানেজ করে দেবেন, সেটা করতে পারেনি। কেননা ইলেকশন কমিশন সেখানে নিয়ে চলে এসেছিল বাইরে থেকে মাইক্রো অবজারভার, যারা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছিলেন। ফলে চুরিটা করা যাচ্ছিল না, ডাকাতিটা করা যাচ্ছিল না। সেটা করা না গেলে ভোটে জেতা যাবে না, ক্ষমতায় টিকে থাকা যাবে না। সেটাকে আটকানোর মরিয়া চেষ্টা, সেটা করতে গিয়ে উল্টে হাম্পু হয়ে গেল। কি হাম্পু হয়ে গেল? মাননীয় বিচারকরা এর বিচার করে দেখবেন এবং সেটার জন্য বাইরের রাজ্যের বিচারকরাও আসবেন, সেই নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। এখন এই জায়গা থেকে যে 60 লাখ নাম বাইরে আছে, তাদের নাম কতজনের ঢোকানো যাবে? যে কটাকে গন্ডগোল করেছে ইয়ারোরা, সেই কটাই ঢুকবে। যারা যোগ্য, যাদের যোগ্য তথ্য প্রমাণ আছে, যেগুলোকে লোপাট করার চেষ্টা করেছে, তারাই ঢুকবে। সেই পার্সেন্টেজটা কত? বাকি 90%-এর উপর তারা তো এলিমিনেট হয়ে যাবে, এমনটাই তো শোনা যাচ্ছে। কেননা এগুলো সব ওই রোহিঙ্গা, সব ওই বাংলাদেশি। সুতরাং এরা যদি একবার ডিটেক্টেড হয়ে যায়, ডিলিটেড হয়ে যায়, এরপর তো শুধু ডিপোর্টটা বাকি থাকবে। তাহলে সেই জায়গা থেকে নির্বাচনের কি হবে? সেই জন্য এই চিকেন স্যান্ডউইচ আর চকলেটের ধরনা নাটক করছেন, সেটাও জমছে না বলে মেজাজ হারাচ্ছেন। উল্টো দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যখন আসছেন এখানে, তিনি কি স্পষ্টভাবে বলছেন? এক, যারা হিন্দু শরণার্থী, যাদেরকে সিএএ করতে দেওয়া হচ্ছিল না, তাদের কোনো চিন্তা নেই, ভারত সরকার পাশে আছে। ডাবল ইঞ্জিন সরকার হবে, প্রত্যেকে নাগরিকত্ব পাবেন, সসম্মানে ভারতীয় হিসেবে এই দেশে থাকবেন, এই ভারতবর্ষের সমস্ত ফেসিলিটি তারা পাবেন। কিন্তু ওই রোহিঙ্গা, বাংলাদেশি অবৈধ মুসলমান, তাদেরকে কিন্তু এখন ডিটেক্ট করা হচ্ছে, ডিলিট করা হচ্ছে। বিজেপির সরকার হলে ডিপোর্ট করা হবে। যদি সত্যি সত্যি এদেরকে ডিপোর্ট করা যায়, আইডেন্টিফাই করা যায়, তাহলে আমাদের দেশের যে নাশকতার কাজটা হচ্ছে, আমাদের দেশের যে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, সেগুলো কতখানি স্টেবিলিটি পাবে বুঝতে পারছেন? আপনার মেয়েটা আজকে রাস্তায় যাচ্ছে, সে যে ধর্ষিতা হবে না এই গ্যারান্টি তো নেই। কিন্তু সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাদের নাম ধরা পড়ছে? এই রোহিঙ্গাগুলোর, এই বাংলাদেশিগুলোর জন্যই। এইগুলোই তো বদমাইশিটা করছে, এদের জন্যই তো ভারতীয় মুসলিম যারা, তাদের বদনাম হচ্ছে। সুতরাং অমিত শাহজি কিন্তু একটা সোনার বাংলার কথা বলছেন, এবং সেটা যে সম্ভব অন্যান্য ডাবল ইঞ্জিন বিজেপি সরকার শাসিত রাজ্যগুলোতে গেলেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ বলে গেছেন, নারী নিরাপত্তা। এই রাজ্যের অভয়াকাণ্ড হতে দেওয়া হবে না। আর যারা করার সামান্যতম চেষ্টা করবে, উল্টা লটকাকে সিধা কর দেঙ্গে সবকো, সত্যিই এই কথাটা বলেছেন, এবং সেটা আইনের পরিভাষায়। এমনকি শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনিও বলেছেন যোগী স্টাইলেই এই রাজ্য চলবে। যারা এই ধরনের কাজ করবে, সকালে জমা করা হবে, বিকেলে খরচ করা হবে। হ্যাঁ, এইসব দর্শকদের সেই শাস্তি তো দরকার আছে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে করে যারা ভাবছিল, যাদের মনের মধ্যেও ঘুরছিল, তারা যেন দুঃস্বপ্নেও সেই কথা ভাবতে না পারে। সেই জায়গাটাই তো তৈরি করতে হবে, সেইটা বিজেপি দিচ্ছে। তাই বাংলার জনগণ কার্যত ডিসাইড করে নিয়েছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সেইটার পাল্টা হিসেবে ওই ধর্ণা মঞ্চের নাটক করতে গেছেন, আর সেই নাটক সুপার ফ্লপ হয়েছে। উল্টে তার কার্যকারিতা নিয়ে, তার অপদার্থতা নিয়ে সমস্ত রকমের প্রশ্ন উঠে যাচ্ছে, সেখানে তার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ হয়ে যাচ্ছে। আর তাই ব্যর্থ পুলিশ মন্ত্রী পুলিশ লেলিয়ে দিয়ে সেই আন্দোলনের কণ্ঠরোধ করার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু কদিন, এরপর 7ই মে আসছে, এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপর ভোট যদি না হয়, কেন্দ্রীয় হস্তক্ষেপ। আর কেন্দ্রীয় হস্তক্ষেপে ভোট হলে ওই 250, 260-এর গল্প ভুলে যান। 30 আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনেও বসতে পারবেন তো? সেই প্রশ্ন কিন্তু আজকে বাংলা বাঙালি বুঝে গেছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।